1855 সাল হুগলি নদীর দুপারে জাঁকিয়ে বসেছে ইংরেজদের ব্যবসা বাণিজ্য। নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছে। ব্যবসার খাতিরে নদীর দুই পাড়ের দুই যমজ শহর কলকাতা ও হাওড়ার যোগাযোগ স্থাপনের জন্য একটা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে সাহেবরা। ঠিক হয়, সেতু নির্মাণের সব রকম দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না, তাই তৈরি করা হয় একটি ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনেই 1870 সালে বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির নকশায় 1528 ফুট লম্বা ও 62 ফুট চওড়া পন্টুন ব্রিজ তৈরি শুরু হয়। 1874 সালে এই ব্রিজ তৈরির কাজ শেষ হয়, কিন্তু এই বছরেই ভয়াবহ ঝড়ে এই সেতুটির বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এই ভাসমান সেতুর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় জাহাজ ও স্টিমার যাতায়াতের ব্যবস্থা। কারণ জাহাজ ও স্টিমার গেলে পন্টুন ব্রিজটি মাঝখান দিয়ে খুলে দেওয়া হতো, ফলে সৃষ্টি হতে লাগলো প্রচণ্ড যানজটের। ফলে নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে ব্রিটিশ সরকার। আজকের এই ভিডিওতে আপনি সেই নতুন সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু নির্মাণের ইতিহাস সম্পর্কে জানতে চলেছেন। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। 1906 সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হায়েট, ইঞ্জিনিয়ার জন স্কট ও কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.পি. ম্যাকএভের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। তখনকার অবস্থা, সুবিধা এবং প্রয়োজনীয়তা সবকিছু বিশ্লেষণ করে প্রথমেই কমিটি নদীর উপর ভাসমান সেতুর বদলে একটি ক্যান্টিলিভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। বলা যায় রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ তৈরির মূল সূচনা এখান থেকেই শুরু হয়। যদিও বাধা বিপত্তিও কম ছিল না। সে সময় গোটা বিশ্বে ক্যান্টিলিভার ব্রিজের সংখ্যা ছিল মাত্র 3টি, যার মধ্যে ক্যান্টিলিভার প্রযুক্তিতে কানাডার দ্য কিউবেক সেতুটি ভেঙে পড়ায় লেসলি সাহেব সহ অনেক ইঞ্জিনিয়ারদেরই ক্যান্টিলিভার সেতু তৈরিতে মত ছিল না। তাছাড়া বন্দরের কাছে সেতুতে গাড়ি চলাচলের থেকে জাহাজ চলাচল ছিল বেশি গুরুত্বপূর্ণ, তাই ক্যান্টিলিভার সেতুর থেকে ভাসমান সেতুর পাল্লা ভারী ছিল। তাই হাওড়া ব্রিজ তৈরির প্রস্তাব থমকে যায়। ইতিমধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ এসে পড়ে। যুদ্ধের কবলে পড়ে এদেশে আমদানি কম হতে থাকায় অর্থনীতির উপরে চাপ আসে। ফলে নতুন করে কোনো কাজের জন্য ব্রিটিশ প্রশাসন রাজি ছিল না। বেশ কয়েক বছর পর আবার হাওড়া ব্রিজ তৈরির জন্য কথা উঠতে থাকে। ব্রিটিশ প্রশাসন তখন মার্টিন অ্যান্ড কোম্পানির মালিক রাজেন্দ্রনাথ মুখার্জিকে সঙ্গে নিয়ে নতুন কমিটি গঠন করে। কমিটির অন্যতম সদস্য ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিন্টলে, চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাগলাসন ও বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মঠ। স্যার বেসিলি প্রথম সিঙ্গেল স্প্যান আর্চড ব্রিজ তৈরির প্রস্তাব দেন। 1922 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে, যাতে মূলত ক্যান্টিলিভার সেতু তৈরির সুপারিশ করা হয়। ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ ও স্টিমার যাতায়াত করতে পারবে। 1926 সালে দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হয়। 1930 সালের 15 মার্চ ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজ তৈরির জন্য অগ্রসর হওয়ার নির্দেশ দেন। সেই মতো 1936 সালে 705 মিটার দীর্ঘ হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হয়। সেই সময় বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার সেতুর নকশা তৈরি করেছিলেন রেন্ডেল, পামার ও ট্রেটন। ব্রেথওয়েট, বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানির তত্ত্বাবধানে প্রায় 25 মিলিয়ন অর্থ বিনিয়োগে এই সেতু তৈরিতে 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে 23,000 টন স্টিল ছিল টাটা স্টিলের। কোনো নাটবল্টু ছাড়া রিবেটিংয়ের মাধ্যমে তৈরি এই হাওড়া ব্রিজের উপর দিয়ে বর্তমানে প্রায় 3 লক্ষ গাড়ি ও প্রায় 4.5 লক্ষ পথযাত্রীর পা পড়ে। 1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নতুন নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। দ্য গেটওয়ে টু কলকাতা হিসেবে পরিচিত হাওড়া ব্রিজ 1943 সালের ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যার প্রথম যান ছিল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। দেশে বিদেশে হাওড়া ব্রিজের খ্যাতি এমন যে কলকাতায় আসলে এই হাওড়া ব্রিজ দর্শন না করে কেউ যায় না। বর্তমানে কলকাতা পোর্ট ট্রাস্টের তত্ত্বাবধানে থাকা রবীন্দ্র সেতু এভাবেই যুগ যুগ ধরে অসংখ্য মানুষের যাত্রার সাক্ষী হয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এইরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।